নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া জ্যোতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এর আগে রংপুরে এক মত বিনিময় সভায় তিনি বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। এই আস্থা ফিরিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আনা এখন প্রধান চ্যালেঞ্জ। রংপুর থেকে ফাহাদ হোসেন সাহসের পাঠানো তথ্য ও চিত্রে সাইফুল শাহিনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে 3 দিনের সফরে রংপুরে সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। আমরা কিন্তু 5ই আগস্টের পরে ঢাকাতে সিইসি বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং দেশের 18 কোটি মানুষের স্বার্থে কাজ করবে। যে ইলেকশন আসতে আসতে দেখবেন ইলেকশন তারিখ দিনক্ষণ গণায় আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতির তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। সিসি বলেন, কমিশন চায় যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে, তাই তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই কমিশনের চ্যালেঞ্জ। বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইন শৃঙ্খলার। তারপরেও আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে 5 অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি, শান্তিতে তো ঘুমাইতে পারতেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও জানান সিসি। ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র্যাবের জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আর দলটির মহাসচিব এ সময় তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন। নিজেদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে জাতীয় কাউন্সিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সম্মেলনটির আলোচনা সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। তারেক রহমানকে তিনি ভোট সহ সকল মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান। আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের পরে দেশের মানুষ প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। প্রত্যেকটি মানুষ, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে। চলমান আলোচিত সংস্কারের প্রায় সব ইস্যুই আগে বিএনপি দিয়েছে উল্লেখ করে জুলাই চেতনার আশা আকাঙ্ক্ষা পূরণে সকলের অংশগ্রহণ কামনা করেন বিএনপির এ শীর্ষ নেতা। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করার জন্য। কারণ শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা
সম্ভব নয়। আলোচনা সভা শেষে দুপুর 1টার পরে ড্যাবের কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ হয়। দীর্ঘ 6 বছর পর সম্মেলনের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনের জন্য এ ভোট হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ফাঁদে ফেলে প্রতারণার ঘটনা ভিডিও করায় খুন করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 8 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কথাও জানিয়েছে র্যাব। গতরাতে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী 15 দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। এই ঘটনায় 7 জনকে পুলিশ ও 1 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ও ভিডিও দেখে গাজীপুরের সাংবাদিক হত্যায় 8 জনকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন। গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে তুহিন হত্যার কারণ সবার সামনে তুলে ধরেন জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। জানান, অপর আসামি আরমানকে গ্রেফতার করা হবে এবং ভিডিও ক্লিপের মাধ্যমে। তিনি বলেন, গোলাপীর হানি ট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তুলে বাদশা। এরপর বাকবিতণ্ডার জেরে গোলাপীর লোকজন তার উপর হামলা চালায়। আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এই হামলার দৃশ্যটি সাংবাদিক তুহিন ভিডিও করলে তা আসামিরা দেখে ফেলে। ভিডিও ডিলিট করতে বলায় অসম্মতি জানান তিনি। তাই তারা তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ডিএমপি কমিশনার জানান, মেডিকেল রিপোর্ট পেলে সর্বোচ্চ 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। দ্রুতই তাদের বিচার নিশ্চিত করা হবে, আশ্বাস তার। পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় নিয়ে সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। শাশ্বতী সরকার, নাগরিক। গতরাতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সমালোচনা, অভিযোগ আর ক্ষোভে রাস্তায় নামে শিক্ষার্থীরা। তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন নারী শিক্ষার্থীরাও। রাতে বিক্ষোভের মুখে ঘোষণা আসে, প্রকাশ্যে হোক কিংবা গুপ্ত, হলে কোনো রাজনীতি চলবে না। ভবিষ্যৎ নীতি ও কাঠামো ঠিক করার লক্ষ্যে দুপুরে বসে প্রভোস্ট কমিটির বৈঠক। ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দানা বাঁধে সমালোচনা, অভিযোগ আর বিতর্ক। গতকাল রাতে সেই ক্ষোভ ফেটে পড়ে রাস্তায়। বিভিন্ন হল থেকে বের হয় মিছিল। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরাও তালা ভেঙে যোগ দেন বিক্ষোভে। এক দফা হল রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। রাত 2টার দিকে উপাচার্য ও প্রক্টর পৌঁছান শিক্ষার্থীদের মাঝে। 1 ঘন্টা শিক্ষার্থীদের মুখোমুখির পর প্রক্টর ঘোষণা দেন, প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি আবাসিক হলে নিষিদ্ধ থাকবে। পরে ক্যাম্পাসের হলে ফেরে শিক্ষার্থীরা। দুপুরে শুরু হয় হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক। এজেন্ডা হল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রমের কাঠামো ও ভবিষ্যৎ নীতি। এখনো পর্যন্ত কারোর কোনো প্রতিক্রিয়া বা প্রফেসর কিংবা প্রশাসন সংশ্লিষ্ট কেউই আসেনি আমাদের হলে, প্রক্টোরিয়াল টিম থেকে বা মানে কোনো কিছু থেকে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে কিছু বলা হয়নি। তো এটা এক ধরনের দ্বিচারিতা। ছাত্রদল হলগুলোতে কমিটি দিয়েছে, তো যেটার প্রেক্ষাপট আসলে আমাদের যে আগস্ট মানে আগের যে ডিমান্ডটা ছিল সেটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর কি। তো যার কারণে প্রত্যেকটি হল থেকে আমাদের ছাত্ররা বেরিয়ে এসেছিল, রোকে হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছিল। তো রাজনীতিটা কে ডিফাইন করবে? আসলে তো আইন দ্বারা ডিফাইন্ড হইতে হবে যে এটা গুপ্ত রাজনীতি, এটা প্রকাশ্য রাজনীতি। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র কমিটি দেওয়া আর কমিটি না দেওয়া শুধু পার্থক্য রয়ে যাচ্ছে। ছাত্র সংগঠন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু তারাই একসময় এসে ছাত্র রাজনীতিকে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতিকে জোরালো করেছে।
বিগত শেখ হাসিনার শাসনামলে ছাত্রদল ভুক্তভোগী উল্লেখ করে ঢাবি শাখা ছাত্রদলের এই নেতা বলছেন এটি সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা। কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে যেটি ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, এবং যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এদিকে নতুন কমিটি ঘোষণার মাত্র 14 ঘন্টার মাথায় তথ্য গোপনের অভিযোগে 4টি হল কমিটির 6 নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয় ছাত্র সংগঠনটি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তারা বলেন, ঐক্য বিনষ্টের যে কোনো অপচেষ্টা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে। এদিকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বহু বছর ধরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় যোগ দেন বিএনপি ও জামায়াত নেতারা। এতে দেশের ঐক্য, সংবিধান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে মত দেন বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজনের সময় এখন নয়। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিরক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম্য হতে পারে না। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বলেন, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী স্বীকৃত থাকলেও আদিবাসী শব্দটি যুক্ত করা হলে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও স্বায়ত্তশাসনের দাবি উঠতে পারে। এই তুমুল এক করার জন্য আজকে সেখানে কিছু তো শান্তি বাহিনী না, এখন কুপিদের সশস্ত্র বাহিনী, মগদের সশস্ত্র বাহিনী, অর্থাৎ টোটাল এলাকাটা একটা অশান্ত এলাকাতে পরিণত হয়েছে। আমি আলোচনা দিব না করে শুরু এখন আমি অনুরোধ করব আজকে আলোচনার মাধ্যমে যে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় 91 থেকে এই পর্যন্ত এই সমস্যার সমাধানের জন্য আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই ক্ষমতায় এসেছে তাদের সাথে কাজ করার জন্য সম্মিলিতভাবে আমাদের যে নির্দেশ রয়েছে আমরা কাজ করতেছি। আলোচনায় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে আলাদা জাতীয় পরিচয়ের দাবি তুলতে পারে তারা। এতে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে ঐক্য দুর্বল হয়ে পড়বে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। সবাই এখানে আসবে, নিরাপত্তাকে আমরা গুরুত্ব দেব, সেসেশনিজম এটা নিয়ন্ত্রণের যে হেজিমনিস্টদের চক্রান্ত সচেতন থাকবে। এছাড়াও অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশী। বিতর্কিত আদিবাসী প্রসঙ্গ স্বীকৃতি পেলে আঞ্চলিক সম্পর্কের অবনতির পাশাপাশি দেশি বিদেশি নানা চাপে পড়তে পারে দেশ। বিভাজন নয়, বরং ঐক্যের ভিত্তিতে সুসংহত থাকার আহ্বান জানান বক্তারা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা MEV সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। গত 10 জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।